मैं परिंदा बेसबर था उड़ा जो दर बदर कोई मुझको यूं मिला है जैसे बंजारे को घर नए मौसम की सहर या सर्द में दोपहर कोई मुझको यूं मिला। আমি ভাইয়ার জন্য রান্না করেছি আজ, তোমরাও বসো, আমি বেড়ে দিচ্ছি। সবাই একসাথে ব্রেকফাস্ট করলে ভাল লাগবে। সকলে তের হাতের রান্না করা খাবারের প্রশংসা করতে করতে পাগল করে ফেলছে। এদের একটা অভ্যাস আছে, সেটা হলো খাবার ভালো হলে সেই প্রশংসায় তারা ভাসাতেই থাকবে। তেও এত প্রশংসা পেয়ে খানিকটা লজ্জা পেল, আবার খুশিও হয়ে গেল। যেই হোক প্রশংসা করে বলে, তে তোমার ফিউচার হাজবেন্ড অনেক লাকি হবে, দেখো তোমার হাতে রান্না খেয়ে পাগল হয়ে যাবে। জাংকুক তখন মাথা তুলে তের দিকে তাকালো। সুগা জেহবের কথায় বলে, তোর তো খালি খাওন আর খাওন। জেহব খেতে খেতে উত্তর দেয়, খাওয়াই জীবন বুঝলি, আমি আবার একটু খাদ্য রসিক। টাইম টু টাইম জিম না করলে দেখতেই ফুলে বেলুন হয়ে যেতাম, ইয়া বড় একটা ভুঁড়ি বেরিয়ে যেত। ভাগ্যিস জিমটা করি ঠিক মতো। সবাই হলরুমে বসে আড্ডা দিচ্ছিল। জাংকুক তখন কাউসে বসে ল্যাপটপে কিছু কাজ করছে। তখন তে এলো ট্রে ভর্তি কফির মগ নিয়ে, একে একে সকলের হাতে তুলে দিয়ে জাংকুকের কাছে এগিয়ে গেল মগ নিয়ে। জাংকুক একবার তার দিকে তাকিয়ে হাত থেকে কফির মগটা তুলে নিল। তের আসার পর থেকে তার অন্যরকম ভালো লাগা কাজ করছে। তের উপস্থিতি তাকে স্বস্তি দিচ্ছে, যেন এই দিনের জন্যই সে এত ছটফট করেছিল। হঠাৎ তের ফোনটা বেজে ওঠে, হাতে তুলে দেখে গ্রুপ কল। কালি, তে, জিমিন আর আইয়ু মিলে একটা গ্রুপ খুলেছে। তে দেরি না করে খানিকটা দূরে গিয়ে তা রিসিভ করলো। দেখলো ভিডিও কলে আইয়ু আর রোজ কথা বলছে। তে, তুই কখন ফিরবি? আইয়ু প্ল্যান করেছে কোথাও ঘুরতে যাবে। এখানে আসার পর থেকে কোথাও নাকি ওর ঘোরা হয়নি। আইয়ু জোরাজোরি করে বলে, চল না তে, জিমিন এখানে সব জায়গা চিনে, ভালো ভালো ঘোরার জায়গা আছে এখানে। আমার অনেক বোর ফিল হচ্ছে বসে থেকে। তে একটু ভেবে বলে, কিন্তু আমি তো জাংকুক ভাইয়ার বাসায় এসেছি, ওর বন্ধুরাও রয়েছে, এতদিন পর দেখা তাদের সাথে, সবাই একসাথে কথা বলছি। এভাবে চলে গেলে ওরা অভিমান করবে, আমাকে অনেক ভালোবাসে ওরা। আইয়ু হকচকিয়ে বলে, কি, তুই জাংকুক ভাইয়ার বাসায়? তে সাবলীল উত্তর দিল, হ্যাঁ। জিমিন জানতে চায়, এখানে তোর ভাইয়াও থাকে? তের আগে আইয়ু উত্তর দিল, হ্যাঁ, ওর ভাই ফেমাস রকস্টার, এখানে ওনাকে কেই না চেনে। জিমিন বিহব্বল হয়ে বলে, তুই কি সেই রকস্টার জাংকুকের কথা বলছিস? আইয়ু উত্তরে বলে, হ্যাঁ হ্যাঁ। জিমিন এবার ঘোরার প্ল্যান বাদ দিয়ে বলে, তাহলে আজকে থাক, অন্যদিন ঘোরা হবে ইনশাল্লাহ। তে, তুই সময় মতো সাবধানে ফিরিস কেমন? তে সায় জানিয়ে বলে, ঠিক আছে, আর সরি রে মানা করার জন্য। আইয়ু আর জিমিন তখন একসাথে বলে, আরে ধুর, এনজয় ইয়োর টাইম। তে কল কেটে সবার দিকে এগিয়ে আসতেই রোজ প্রশ্ন করে, কি হয়েছে, কে কল করেছিল, আর কি বললো ওরা? তখন তে প্রত্যুত্তর করে, বন্ধুদের আবদার ছিল, তারা বোর হচ্ছে তাই ঘুরতে যাবে, কিন্তু আমি ক্যান্সেল করে দিয়েছি। তাহলে তাদের এখানে আসতে বলো, তোমার বান্ধবীদের সাথে আমারও পরিচয় হয়ে যাবে। এই অচেনা শহরে চেনা জানা কেউ থাকলে তাদেরও সুবিধা হবে বলো। রোজের সাথে বলে, হ্যাঁ, তাদের আসতে বলো, সবাই একসাথে গল্প করবো, ভাল লাগবে। সুগা বলে, হ্যাঁ তে, তুমি বলে দেখতে পারো, এতে আমরাও পরিচিত হব, জানবো তোমার ফ্রেন্ড কারা, আর বিকেলে সবাই একসাথে ঘুরতে যাব। এমনিতেও তোমরা নতুন এখানে, কিছু চেনো না, আমরা সাথে থাকলে সুবিধা হবে। তে নাকচ করে বলে, না থাক, কোনো সমস্যা নেই, আমি ওদের নিয়ে অন্য কোনো দিন ঘুরতে বের হব ইনশাল্লাহ। ওরা তো বললো বোর হচ্ছে, তুমি বলে দেখো না। সবার কথায় তে একটু ভেবে আবার ওদের কল লাগালো। তারা কল জয়েন করতেই তে বলে, তোরা কি জাংকুক ভাইয়ার বাসায় আসবি? ভাইয়ারা আর আপু বলছে তোরা এলে একসাথে গল্প করবে, বিকেলে একসাথে ঘুরতে বের হবে। তারা তো চেনে এখানে সবকিছু, তাদের সাথে গেলে কোনো সমস্যা হবে না। আপু আর ভাইয়ারা অনেক ফ্রেন্ডলি, তোদের কোনো অস্বস্তি হবে না। আইয়ু আগে আগে উত্তর দেয়, আই এম ইন, আমি রেডি। জিমিন ইতস্ত করে, তে বলছিলাম কি, আজকে থাক, আমরা না হয় পরে কোনোদিন বের হই,
আমি তো তাদের চিনি না। আর জাঙ্কুক ভাইয়ার কথা অনেকবার শুনেছি টিভিতে, কয়েকবার দেখেওছি। এর বাইরে তো চিনি না ওনাকে। এত বড় মাপের মানুষের সাথে আমি কখনো মিশিনি, জানি না তাদের সাথে কিভাবে কথা বলতে হয়। তে তার সমস্যা বুঝতে পেরে বলে, আমি বুঝতে পারছি তোর অস্বস্তি হচ্ছে, এর জন্য আমি শুধু জিজ্ঞেস করলাম তোদের। আইউ জিমিনকে বোঝায়, জিমিন শোন, কোনো সমস্যা হবে না, চল। আমি জাঙ্কুক ভাইয়াকে চিনি, তিনি এক কথায় জোস। আর এমনিতেও আমার বোর ফিল হচ্ছে, না করবে না কিন্তু একদম। জিমিন আইউকে বলে, তুই যা তাহলে। আইউ জেদ ধরে, আমি গেলে তোকে নিয়েই যাব, রেডি থাক, আমি তোকে নিতে আসছি। উফ, তোদের সাথে আমি আর পারি না। তে তাদের কথোপকথনের মাঝে বলে, ঠিক আছে, আমি তোদের ঠিকানা মেসেজ করে দিচ্ছি, তোরা পৌঁছে আমাকে একটা কল করে দিস, আমি গিয়ে তোদের নিয়ে আসব। আচ্ছা, তুই রেডি হতে থাক জিমিন। কিছুক্ষণের মধ্যে তারা তে দেওয়া ঠিকানায় পৌঁছে। তেকে কল লাগাতেই তে তাদের নিতে গেটের বাইরে চলে এলো, কারণ অচেনা হওয়াতে বডিগার্ডরা ওদের অ্যালাউ করতো না। তেকে দেখা মাত্রই বডিগার্ডরা হুঁশিয়ার হয়ে গেল। তাদের মধ্যে একজন বডিগার্ড বলেই ফেলে, এই, আপনাকে না ঢুকতে দেয়নি, তাহলে ভেতরে ঢুকলেন কিভাবে? তে তাদের দমিয়ে দিতে বলে, আপনারা ঢুকতে না দিলে আপনাদের বস আপনার চাকরি খেত, কারণ আমি ওনার বোন হই। বললেই হলো, তাহলে লুকিয়ে চুপিয়ে ঢুকলেন কেন? ওই ধরো নাকে, বস জানলে খবর আছে। জিমিন আতঙ্ক নিয়ে বলে, তে কি হচ্ছে সব? তোমরা থামো, ওর গায়ে হাত দেবা না, খবরদার, ও জাঙ্কুকের বোন হয়। আওয়াজ পেয়ে সবাই পেছনে তাকাতে দেখলো সুগা এগিয়ে আসছে। সুগাকে দেখে সব বডিগার্ডরা চুপসে গেল আর ক্ষমা চাইতে লাগলো এক নাগাড়ে সুগা আর তের কাছে। সুগা তাতে সন্তুষ্ট হয়ে তের দিকে ফিরতেই তার পাশে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা জিমিনের দিকে চোখ গেল তার। জিমিনের ঘাবড়ে যাওয়া চেহারা দেখে সুগা মুগ্ধ হয়ে যায় এক নজরেই। একটা মেয়ে এত মায়াময়ী হয় বুঝি, সে ভাবতে লাগলো। সুগার নজর যখন তার উপর উপলব্ধি করলো, তখন ধীরে ধীরে চোখ তুলে তাকালো সুগার দিকে। তখনই সে দেখলো সুগা আগে থেকেই তার দিকে তাকিয়ে আছে, যেন কিছু একটা আছে তার এই চাহনিতে। জিমিন জানে না তখন ওর কি হলো। ও কখনো কোনো ছেলের দিকে তাকিয়ে কথা বলেনি, কিন্তু সুগাকে প্রথমবার দেখেই ওর মনে অদ্ভুত এক অনুভূতির ধাক্কা খেলো। জিমিন সাথে সাথে তার চোখ নামিয়ে ফেলে। কি ছিল এই চাহনিতে? এমন কেন লাগলো তার? এমন তো কখনো হয়নি তার সাথে, তাহলে আজ কেন? সুগা তাদের এগিয়ে দিতে দিতে বলে, চলো সবাই ভেতরে যাওয়া যাক। সুগার পেছন পেছন তে, জিমিন আর আইও ভেতরে যাচ্ছিল টুকিটাকি কথা বলতে বলতে। তখনই আইওকে ভেতরে আসতে দেখে জেহবের নজর গেল ওর উপর। সাথে সাথে চেঁচিয়ে উঠল, এ কি শাকচুন্নি মেয়ে, তুমি এখানে? তোমাকে কে ঢুকতে দিয়েছে? জেহবের চেঁচামেচিতে আইয়ু চমকে তাকালো সেদিকে। তখনই তার মাথা চড়ে গেল। সেও চেঁচিয়ে বলল, আপনি আপনি এখানে কি করছেন? বের হন বলছি। জেহব মুখ বাঁকিয়ে বলে, আসছে আমাকে বেরিয়ে যেতে বলতে। বলি, এটা আমার বন্ধুর বাড়ি, আমি যখন খুশি তখন আসবো, তুমি বের হও শাকচুনি। আইয়ু বিস্ময় নিয়ে বলে, কি, জাঙ্কুক ভাই আপনার বন্ধু হয়? জেহব বাঁকা হেসে প্রত্যুত্তর করে, জি ম্যাডাম। সবাই ওদের ঝগড়া দেখে অবাক হয়ে গেল। রোজ তখন প্রশ্ন করে, ওই তুই চিনিস ওকে? তে আইয়ুকে থামিয়ে বলে, আইয়ু, এসব কি হচ্ছে? তুই ভাইয়ার সাথে এভাবে কেন কথা বলছিস? তুই চিনিস ওনাকে? আইয়ু তের কানে ফিসফিস করে বলে, এটাই তার খাটাস খালাতো ভাই। তখন তে অবাক হয়ে একটু জোরেই বলে ফেলে, কি, উনি তোর খালাতো ভাই? তের জোরে বলা কথাটাই সবাই সব বুঝে গেল। জেহব আর প্রত্যুত্তর করলো না। আইয়ু তেকে জোরে চিমটি খেতে বলে, তোকে কি জোরে বলতে বলেছি আমি? তে অনুতপ্ত হয়, ও সরি। এই মেয়ে, তুমি কি আমার পিছু নিচ্ছ নাকি? আমি কেন আপনার পিছু নিব, বরং আপনি আমার পিছু নিচ্ছেন। জেহব জোরে জোরে দুপাশে মাথা দুলিয়ে বলে, না, আমি মানি না। আইয়ুও একই সুরে বলে, আমিও মানি না। জাঙ্কুক এবার বিরক্ত হয়ে বলে, স্টপ ইট রাইট দেয়ার। জেহব, তুই কি দিন দিন আরো বাচ্চা হয়ে যাচ্ছিস? সুগাও তাকে দোষ দেয়, দেখ কিভাবে হাঁটুর বয়সী মেয়ের সাথে ঝগড়া করছে। জেহব চোখ বড় বড় করে বলে, তুই ওকে এত ছোট ভাবিস না, ও হাঁটুর বয়সী হলেও ওর কথাগুলো আমার মাথার উপর দিয়ে যায়। হয়েছে, তুই রাগ। কই, তোমরা ভেতরে আসো, ওর কথা কানে নিও না। রোজও সাথে বলে, হ্যাঁ আসো তোমরা, তোমাদের নাম তো জানা হলো না। তে, তোমার ফ্রেন্ডের সাথে আমার পরিচয় করিয়ে দিবে না?
তখনই তে তাদের সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আইয়ু আর জিমিন সালাম দিয়ে সবার সাথে পরিচিত হলো। সুগা তখন জিমিনের নাম জানার আগ্রহে ছিল। যখন তে জিমিনের সাথে পরিচয় করিয়ে তার নাম নিল, তখন সে আপন মনে তার নাম বিড়বিড় করলো, যেন এটার জন্যই সে অপেক্ষায় ছিল। অল্প সময়ের মধ্যেই রোজের সাথে ওদের বেশ ভাব জমে গেছে। তারা নানা বিষয়ে কথা বলছে। সব কথাবার্তা শেষে ওরা মেয়েরা ঠিক করলো নিজেরা মিলে রান্না বান্না করবে। সেই অনুযায়ী রান্নাঘরে চলে গেল জিমিন, রোজ, আইয়ু আর তে। মেয়েটকে দিয়ে সুপার শপ থেকে প্রয়োজনীয় সব বাজার আনিয়ে নিয়েছে। আর ছেলেরা জাংকুকের বড় মনিটরটা কবজা করে নিয়েছে ভিডিও গেম খেলার জন্য। জাংকুকও এদের জন্য সব ছেড়ে দিয়েছে। প্রত্যেক ছুটির দিনেই এরা সকাল থেকে রাত পর্যন্ত জাংকুকের বাসায় কাটায়। তখন জাংকুকের সব জিনিস এরা কবজা করে নেয়। জাংকুক শুধু ভাবছে তের কথা। মেয়েটা পরিবর্তন যেন জাংকুককে তার প্রতি আরো আকর্ষিত করছে। রান্না বান্না শেষ করতে করতে তখন বেলা গড়ালো দুপুর 1:30। রোজ সাধারণত তেমন কিছুই রাখতে পারে না। মূলত তার রাধার অভ্যাস নেই। কাজের উদ্দেশ্যে তাকে সব সময় ইওনোর সাথে বাহিরেই থাকতে হয়। ফলে সব সময় তারা খাবার অর্ডার করে নেয়। তেসহ বাকিরা ওকে কিভাবে কি করতে হবে বুঝিয়ে দিল। ওদের সাথে হাতে হাতে সব করতে পেরে রোজের অনেক এনজয় লাগছে। সবাই একসাথে হাতে হাতে করাতে অল্প সময়ে সব রান্নার কাজ শেষ হয়ে গেছে। তে একবার ঘড়িতে তাকিয়ে দেখলো জোহরের ওয়াক্ত গড়িয়ে এসেছে। সে জিমিন আর আইয়ুকে বলে গেস্ট রুমের ওয়াশরুম থেকে উঁচু করে নিতে। তখন রোজও বলে তাদের সাথে যাবে। তুমি নামাজ পড়বে আপু আমাদের সাথে? আমি তো পড়তে পারি না, কখনো পড়িনি। জিমিন তাকে আশ্বস্ত করে বলে আমরা শিখিয়ে দিব, চলো একসাথে পড়ি। রোজের আগ্রহ হলো তাদের সাথে নামাজ পড়তে। তার আগ্রহ দেখে তারা রোজকে ওযু করা শিখিয়ে দিল, সাথে কিভাবে কি করতে হয় তাও শিখিয়ে দিল। জিমিন তার ব্যাগ থেকে নামাজের খিমার বের করে রোজকে পড়িয়ে দিল। রোজ এই প্রথমবারের মতো তাদের সাথে নামাজ পড়লো। এই প্রথমবারের মতো তার মনে এত বেশি শান্তি অনুভব হলো। সে সিজদায় নিজের প্রশান্তি খুঁজে পেল। তার জীবনে নিজের মর্জি মতো চলেছে, কখনো নামাজের সময় দেয়নি সে। আজ তেদের দেখে কেন জানি তার নামাজের জন্য আগ্রহ জন্মালো এবং তা উপভোগও করলো। নামাজ শেষ করে তারা নিচে নেমে ডাইনিং এ খাবার পরিবেশন করে। সবাইকে ডাকা শুরু করেছে। তারাও খাবারের গন্ধ পেয়ে গেম রেখে ছুটে এলো। সবার আগে এসেছে জেহব, চেয়ার টেনে বসলো। টেবিল ভরা খাবার দেখে খুশিতে তার চোখ চকচক করে ওঠে। পোলাও, গরুর মাংস ভুনা, মুরগির রোস্ট আর পায়েস টেবিলে পরিবেশন করা। সবাই এক এক করে চেয়ার টেনে বসলো। জাংকুকও এসে বসলো তাদের সাথে। তে আর আইয়ু সবাইকে বেড়ে দিল। জেহব খাবার মুখে তুলতেই বলে ওয়াও, প্রত্যেকটা আইটেম সেই স্বাদ হয়েছে। আইয়ু হাসি মুখে প্রত্যুত্তর করে ধন্যবাদ। আমি তোমাকে বলিনি শাকচুন্নি? আইয়ু চোখ ছোট ছোট করে বলে তো খাবার তো আমিও রেঁধেছি নাকি? ওদের সাথে আমিও এই প্রশংসার ভাগিদার। তাহলে বলবো একটুও ভালো হয়নি খেতে। এমন কথায় আইয়ু তার প্লেট নিতে গিয়ে বলে তাহলে খাচ্ছেন কেন, দিন রেখে দিই। জেহব প্লেট সরিয়ে নেয়। থাক একটু খাই, অপচয় করি না আমি। ভরা টেবিলে এদের কাণ্ড দেখে সবাই হেসে ফেললো। তখন তে জাংকুককে ইশারায় জিজ্ঞেস করে খাবার কেমন হয়েছে। জাংকুকও তেকে ইশারাতেই উত্তর দেয় খুব ভালো। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের ঘেরা অন্যতম একটি পার্ক, যার নাম ডারমাটন ওয়াক্স। এটি 1944 সালে সম্মেলনের স্থান ছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠার পরিকল্পনা তৈরি করেছিল। এটেস্টেড ল্যান্ডস্কেপ অংশের যে অংশটি একটি উন্নত প্রাকৃতিক এলাকা হিসেবে ডিজাইন করা হয়েছিল, তা জাতীয় উদ্যান পরিষেবাকে দেওয়া হয়েছিল এবং এখন এটি ডারমাটন ওয়াক্স পার্ক। পার্কটির সাফেদ প্রবেশদ্বারটি ফুলের সমাহার আর লতাপাতায় মুড়িয়ে আছে। চারিপাশে হরেক পদের সুন্দর সুন্দর ফুলে ঘেরা, যেমন অর্কিড, টিউলিপ সহ নানা রং বেরঙের ফুলের সমাহার। যেন এটা কোনো ফুলের রাজ্য, না হয় কোনো স্বপ্নের রাজ্য। সাথে সবুজের সমাহার তো আছেই। এখানে প্রকৃতি যেন পানোচ্ছল, সবুজের সংস্পর্শে সবকিছু সতেজ। সময় তখন বিকেল 4টা।
কিছুক্ষণ আগেই জাংকুকদের পরপর দুটো গাড়ি এসে এখানে পৌঁছেছে। তে ছিল জাংকুকের গাড়িতে। গাড়ি থেকে নামতেই সে ছুটেছে প্রাকৃতিক সৌন্দর্য গায়ে মাখতে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যে তার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এত সুন্দর দৃশ্য সে এর আগে কখনো দেখেনি। যদিও খানবাড়িতে থাকতে সে তাদের বাগানে নানান পদের ফুল গাছ বুনেছে, আবার সেগুলোর যত্নও নিয়েছে নিজ হাতে। সেহেতু প্রকৃতির সৌন্দর্যের প্রতি তার অন্যতম দুর্বলতা রয়েছে। জাংকুক তের আনন্দ আর উচ্ছ্বাসে মেতে ওঠার সেই দৃশ্য গাড়িতে ঠেস লাগিয়ে দাঁড়িয়ে থেকে এক নজরে উপভোগ করছে। জাংকুক তার মুখে ব্ল্যাক মাস্ক আর মাথায় বড় লম্বা একটা ক্যাপ টেনে নিয়েছে, যেন এখানে কেউ তাকে চিনতে না পারে। তের পিছু পিছু রোজ, জিমিন আর আইয়ু গিয়ে দাঁড়িয়েছে। তে চারিদিকে চোখ বুলিয়ে বলে, এত সুন্দর এখানের পরিবেশ, আমার অনেক ভালো লাগছে। রোজ দেখে এভাবে মুগ্ধ হতে দেখে বলে, তাই এখানে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, তোমাদের সময় করে ঘোরাবো সব জায়গায়। তে মুস্কি হেসে উত্তর দেয়, ইনশাল্লাহ। রোজ বাগানের দিকটা দেখিয়ে বলে, চলো বাগানের ওই পাশটায় যাই, ওখানে অনেক সুন্দর ফুলের বাগান করা, ভাল লাগবে আর ভালো ছবিও আসবে ওখানে। তখনই জেহাব ক্যামেরা হাতে ছুটে এলো। চল আমি তোদের ছবি তুলে দিই। আইয়ু বেঁকে বসে, তাহলে আমার আর আজ ছবি তোলা লাগবে না। ঠিক আছে, তুলবো না, তুমি ঠিকই বলেছো। আইয়ু ভেংচি কেটে জিমিনকে নিয়ে অন্য পাশে চলে গেল। তখন ইয়নো এসে জেহাবের কাঁধে হাত রাখে, কি রে ভাই, তোরা কি এখন ঘুরতে এসেও শুরু করে দিবি? জেহাব আইয়ুর ঘাড়ে সব দোষ চাপিয়ে বলে, দেখিস না কিভাবে গায়ে পড়ে লাগতে আসে। এইবার কি আমার কোনো দোষ ছিল তুই বল? না, সব দোষ আমাদের, তোদেরকে এখানে কেন এনেছি আমরা? জেহাব সুগাকে ধাক্কা দিয়ে বলে, তোর বেটা বাজে বকিস। অন্যদিকে অনেকক্ষণ যাবৎ জাংকুক তার তীক্ষ্ণ নজর দিয়ে সুগাকে লক্ষ্য করছে। ছেলেটা কিভাবে জিমিনের আশেপাশে ঘুরঘুর করছে, কিন্তু জিমিন তাকে এড়িয়ে চলছে ঠিক ততবারই। ব্যাপারটা সবার নজর এড়াতে পারলেও জাংকুকের নজর এড়ায়নি। সে ঠিকই সব ধরে ফেলেছে তার তীক্ষ্ণ মস্তিষ্কে। এক পর্যায়ে জাংকুক গলা উঁচিয়ে সুগাকে ডেকে উঠল। সুগাও জাংকুকের ডাক পড়তেই ছুটে এলো। সুগা তার কাছে আসতেই জাংকুক তার কাঁধে হাত রেখে এক ভ্রু উঁচিয়ে প্রশ্ন করে, কি হচ্ছে এসব? সুগা ঘাবড়ে গেল জাংকুকের এমন প্রশ্নে। সে উত্তরে বলে, কই কি হয়েছে, কিসের কথা বলছিস তুই? জাংকুক সন্দিহান নজরে আবারও প্রশ্ন করল, তুই জিমিনের পিছু পিছু কি করছিস? কই না তো, আমি তো আশেপাশে ঘুরে দেখছিলাম। জাংকুক তাচ্ছিল্যের হাসে, আমার সাথে মিথ্যে বলছিস? সুগা বুঝে গেল জাংকুক সব আগেই ধরে ফেলেছে, তাই সে আর কিছু না লুকিয়ে কাইকুই করে বলেই ফেলে, দেখ দোস্ত, তুই তো জানিস আমি কেমন, ওইসব মেয়েবাজির মধ্যে আমি কখনোই ছিলাম না। কিন্তু জিমিনকে আমার প্রথম দেখে ভালো লেগেছে, মন থেকে বলছি। তবে যেটা বুঝতে পারলাম, ও ছেলেদের সাথে কথা বলতে কমফোর্টেবল না, তাই আমি ওর সাথে সহজ হওয়ার ট্রাই করছি, কথা বলার ট্রাই করছি, তাই আর কি একটু পিছু পিছু ঘুরছিলাম। বুঝলাম। সুগা হতভাগ হয়ে বলে, কি অন্য কিছু বল। জাংকুক কিছু না বোঝার ভান করে বলে, কি বলবো? বন্ধু হিসেবে কিছু একটা পরামর্শ দে। জাংকুক সংক্ষেপে পরামর্শ দেয়, কিপ ট্রাইং। কথাটা বলেই সুগার পেট চাপড়ে সেখান থেকে প্রস্থান করলো জাংকুক। জাংকুকের চোখ এখন খুঁজছে শুধু তেকে। মেয়েটা একটু আগে তো এখানে ছিল, এর মধ্যে কোথায় গেল? বাগানের দিকে একটু হাঁটতেই দেখতে পেল তে নিচু হয়ে ঝুঁকে একটা ফুলের ছবি তুলতে ব্যস্ত। তেকে দেখে জাংকুক সেখানে স্থির হয়ে দাঁড়ায়। কিন্তু মুহূর্তে ঘটলো এক অপ্রত্যাশিত ঘটনা। ছবি তোলা শেষ হতেই তে সোজা হয়ে পেছাতে গিয়ে তার বোরখার বাড়তি অংশের কাপড়ে পা বেঁধে পড়তে নিচ্ছিল। জাংকুকের চোখে সে দৃশ্য পড়তেই সে দ্রুত জ্বরের গতিতে এগিয়ে গিয়ে তের বোরখার হাতার একটা অংশ টেনে ধরে, ফলে তে পড়া থেকে বেঁচে গেছে। আতঙ্কে তে চোখ বড় বড় করে জাংকুকের দিকে তাকালো। তখন জাংকুক কপাল কুঁচকে বলে, হাঁটা চলাও শিখিসনি এখনো? তে কাঁদো কাঁদো মুখ করে বলে, এভাবে খোঁচা মেরে কথা বলছেন কেন? আমি কি ইচ্ছে করে পড়তে নিয়েছিলাম বলুন? জাংকুক তার কথায় তাকে কটাক্ষ করে, না, ইচ্ছে করে কেন পড়তে যাবে? আমি তো তোকে ধাক্কা দিয়েছিলাম, তাই না? তে ঠোঁটে মৃদু হাসি নিয়ে বলে, আপনি যতই ঝগড়া করতে চান না কেন, কোনো লাভ নেই, কারণ আমি আপনার সাথে লাগতে আসবো না। জাংকুক আশ্চর্য হলো, তোকে কে বলেছে আমি তোর সাথে ঝগড়া করছি? মাথা কি গেছে তোর?
তে একটু ভাব নিয়ে বলে, ও তাহলে ঝগড়া করছেন না? না। তাহলে ঠিক আছে, নিন এবার আমার হাতাটা ছাড়ুন। আমারও কোনো শখ নেই তোকে ধরে রাখার। জাজাকাল্লা খাইরান। এর মানে কি? তে অবাক হয়ে বলে, আপনি এর মানে জানেন না? অদ্ভুত। যাই হোক, এর মানে হচ্ছে ধন্যবাদ। কেন? আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচালেন তাই। জাঙ্কুক কোনো প্রত্যুত্তর না করে চলে যেতে নিচ্ছিল, তখনই তে আবারও পিছু ডাকে, দাঁড়ান একটু, আমাকে একটা ছবি তুলে দিবেন প্লিজ। রোজদের বল, আপনার কি মনে হয় ওরা এখানে থাকলে আমি আপনাকে বলতাম? জাঙ্কুক আর কিছু না বলে তের হাত থেকে ওর ফোনটা নিয়ে নিল। নে পোজ দে। তে ফুল হাতে নিয়ে কয়েকটা পোজ দিল ছবি তোলার জন্য। ছবি তুলতে তুলতে একটা সময় সে দেখলো একটা ফুলের প্রজাপতি বসেছে। সেটা ধরতে এগোলো সেদিকে, কিন্তু ঘটলো আবারও এক বিপত্তি। তে যেই প্রজাপতিটা ধরতে যাবে তখনই সেখানে বেঁধে থাকা এক বাঁশের কঞ্চিতে তার জুতো আটকে গেল। এক পর্যায়ে ছিঁড়েই গেল টান পড়ে। চকিতে হতভম্ব হয়ে তে নিজের ছেঁড়া জুতার দিকে একবার তাকিয়ে আবার জাঙ্কুকের দিকে তাকালো, মুখে বিড়বিড় করলো, এটা কি হলো? এই একটা জুতাই আমি এনেছিলাম দেশ থেকে, তাও ছিল আমার পছন্দের জুতাটা। আগে জানলে এক্সট্রা আরেকটা জুতা নিয়ে আসতাম। ধুর, আমার পছন্দের কেটসটা গেল। এখন তো কাল ভার্সিটিতে পড়ার জন্য জুতো অবশিষ্ট রইল না। জাঙ্কুক এগিয়ে এসে তেকে পাশে থাকা বেঞ্চে বসতে বলে। তে বসার পর জাঙ্কুক তার জুতা খুলে হাতে নিয়ে পায়ে কোনোরূপ স্পর্শ না করে দেখতে লাগলো কোথাও কেটে ছিঁড়ে গিয়েছে কিনা। জাঙ্কুক কি করছে তাতে চুপচাপ দেখছে। তখন জাঙ্কুক বলে, অনেক হয়েছে ঘোরাঘুরি, আর ঘুরতে হবে না, চল তোকে দিয়ে আসি। কিন্তু আমরা তো সবে মাত্র এখানে আসলাম, আমি তো আরেকটু ঘুরে দেখতে চেয়েছিলাম, কিছুই তো তেমন দেখা হলো না। তোকে আরেকটু ঘুরতে দিলে দেখা যাবে তুই আর অক্ষত অবস্থায় বাড়ি ফিরতে পারছিস না। এমনিতেই যা শুরু করে দিয়েছিস। ভেবেছিলাম আগের থেকে অনেকটা ম্যাচিউরিটি এসেছে তোর মধ্যে, কিন্তু বাচ্চা মতো ঠিকই আগের মতোই রয়ে গেছে দেখছি। আর কোনো কথা না, যা চুপচাপ গিয়ে গাড়িতে উঠে বস, আমি আসছি। তে গিয়ে মুখ ভার করে গাড়িতে বসলো। জাঙ্কুক সবাইকে বলল তারা ফিরে যাচ্ছে। সবাই না চাওয়া সত্ত্বেও জাঙ্কুকের কথায় গাড়িতে উঠে বসলো। জাঙ্কুকের গাড়িতে জাঙ্কুক ড্রাইভিং সিটে গিয়ে বসলো। তার পাশের সিটে সুগা বসেছে, আর পেছনের সিটে জিমিন আর তে। তাদের পেছনের গাড়িতে আছে জেইহক, আইয়ু, ইয়োনো আর রোজ। জাঙ্কুকের গাড়ি থামলো তেদের হোস্টেলে। তখন বাজে বিকেল 5টা। গাড়ি থামতেই জিমিন আর তে গা ধীরে সুস্থে নেমে পড়লো। তেকে মন ভার করে নামতে দেখে জাঙ্কুক তেকে তার কাছে ডাকে। তে জাঙ্কুকের গাড়ির জানালার কাছে গিয়ে দাঁড়ায়। জাঙ্কুক তের মুখ দেখে প্রশ্ন করে, তোর কি এখনো ওই জুতাটার জন্য মন খারাপ, নাকি ঠিক মতো ঘুরতে না পারার জন্য? তে মাথা নিচু করে উত্তর দেয়, দুটোই। যা ভেতরে গিয়ে হাত মুখ ধুয়ে রাতে ঠিকঠাক মতো খেয়ে ঘুম দিস। পরে আমি রাতে কল করে তোর খোঁজ নিব। যদি শুনি তখনও তোর মন খারাপ, তাহলে কিন্তু খবর আছে। আমার নাম্বার আছে আপনার কাছে, কিভাবে কল করবেন? ওটা দিয়ে তোকে ভাবতে হবে না, ভেতরে যা, গিয়ে রেস্ট নে। তে মাথা দুলিয়ে জিমিনকে নিয়ে ভেতরে চলে যাচ্ছিল। তখনই সুগা জিমিনের পানে আশাহত নয়নে তাকিয়ে মনে মনে চাইছিল জিমিন একবার পিছু ফিরে তাকাক সুগার দিকে, কিন্তু তার ধারণা ভেস্তে গেল। জিমিন একটা বারও তাকালো না পিছু ফিরে, বরং তরতর পায়ে ভেতরে চলে গেল, যেন এখান থেকে যত দ্রুত সম্ভব প্রস্থান করাটাই তার জন্য শ্রেয়। তারা ভেতরে যেতেই জাঙ্কুক গাড়ি টেনে নিজের গন্তব্যে চলে গেল।